তার তৃপ্তি মাঝে। নিজের মেয়েকে সে কখনো সিদ্ধান্তহীনতা অনিশ্চয়তার মাঝে ঠেলে দেবে না। যে ভুলটা সে অতীতে করেছিল, কখনোই না। অনিশ্চিত জীবনের দিকে মেয়েকে সে কখনোই ছুটতে দেবে না। আমাদের ভাগ্যে যা আছে তা যে ঘটবেই মামুনি, আমরা চাইলেও তা আটকাতে পারবো না। যেমন করে আমিও পারিনি ভবিষ্যতের জন্য বর্তমানকে পরিবর্তন করতে। ওই যে, সময়কে কখনো পরিবর্তন করা যায় না, সময় বয়ে চলে নিজ গতিতে। আমি পেরেছি নিজেকে পরিবর্তন করতে, নিজের অনুভূতিকে পরিবর্তন করতে। সময়কে পরিবর্তন নাই বা করতে পারলাম, নিজেকে তো পরিবর্তন অবশ্যই করতে পারবো। আমি সেটাই করেছি। অতীতে নিজের মাঝে পুষে রাখা অনুভূতিকে কবর দিয়েছি, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করেছি ক্রমাগত। তোমায়ও সেইটাই করতে হবে আমার অতিথি পাখি। জ্যান্ত কবর দিতে হবে নিজের মাঝে পোষা অতীতের সমস্ত অনুভূতির লেশকে। তোমার মাঝে যে সদ্য জন্মানো অনুভূতি, আমার যে ছিল বছরের পর বছর একটু একটু করে জন্মানো অনুভূতি। কেউ কিছু জিনিস না চাইতেও পেয়ে যায়, আবার কেউ হাজার সাধনা করেও পায় না। বুঝলে অতিথি পাখি? কিন্তু এত শক্ত কাজ কি আমার দ্বারা হবে মা? অদিতি ফুপিয়ে কাঁদে। তৃপ্তি হাসল। অবশ্যই পারবে, মানুষ চাইলে সব করতে পারে। আমার অতিথি পাখিও পারবে, মাকে বিশ্বাস করো তো? অদিতি মাথা নাড়ে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটা কান্নায় ভেঙে পড়ে মায়ের কোলের মাঝে, যেটা তার শেষ আশ্রয়স্থল। হয়তো এই কান্নাই তার ভবিষ্যতে শক্ত হওয়ার মূলমন্ত্র। কে জানে মানব জীবনে কখন কি ঘটে, সময়ের চাকা কখন ঘুরে যায় কে বলতে পারে। নিবিড় ভাইয়াকে খুব ছোট থেকে চিনিস, তাই না রে কাশফি? কাশ্মীর চমকে যায়। সে ছিল ক্লাসে অন্য কারো ধ্যানে মগ্ন। মানে? নমি একই প্রশ্ন পুনরায় করে। চিনতাম। কাশ্মীর দীর্ঘশ্বাস লুকায়িত ছোট্ট উত্তর। নমি তীক্ষ্ণ দৃষ্টিতে কাশ্মীর পরিবর্তন হওয়া মুখশ্রী অবলোকন করে। ভালোবাসিস নিবিড় ভাইয়াকে? কাশ্মীর নমির চোখে চোখ রাখে ফিসফিস করে বলল। তোর কি মনে হয় নাও ডুবার চশমিশ? নমি হাসল তৃপ্তির হাসি। তার উত্তর সে পেয়ে গিয়েছে। নিবিড় দাঁড়িয়ে পার্কিংয়ে। কালকের ন্যায় আজও সে একই দৃশ্য অবলোকন করে। দেখে নৌমি নিচের দিকে চেয়ে ঠিক আদ্রিতের যাওয়ার পানে। মেজাজ তার ক্ষিপ্ত হয় অগ্নি জলে ভিতরে। দগ্ধ হয় হৃদয়। তাদের বাসা থেকে এসব ফষ্টি নষ্টি একদম চলবে না, একদমই নয়। ব্রো কী করে এমন একটা ঘৃণ্য কাজ করতে পারে, বিশ্বাস করতে কষ্ট হয়। রাত তখন 12টা প্রায়। ঘুম না আসায় নওমি রুম থেকে বের হয়ে ছাদে হাঁটাহাঁটি করছিল। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে নওমি নিচে তাকায়। দুজন মানুষকে দেখে অবাক হয় নওমি। আদ্রিত ভাইয়া তবে আজও এসেছিল। মারু আপু তবে ঢুকতে দেয়নি রুমে। নওমি মুচকি হাসে, কিন্তু সে হাসি তার দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। পিছু ফিরতেই আবছা পুরুষালী অস্তিত্ব ঠাওর করে নওমি হকচকায়। নিবিড় তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে। নিবিড়কে এতটা কাছে দেখে কথা বলতে ভুলে বসে নওমি। এত অসভ্য কেন মহিষের বাচ্চাটা? দেখ কেমন করে একদম তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ঝুঁকে। নওমি নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। নিঃশ্বাস নেয় সে ক্রমাগত। নাতস্থ হতে তার মিনিট 2 সময় লাগে। এত রাতে বাইরে তুমি কি করছো মিস নারুয়া চশমিশ? প্রেমিকের জন্য অপেক্ষা করছিলে বুঝি? নওমি চোখ পিট পিট করে চায় নিবিড়ের হঠাৎ ছুড়ে দেয়া অদ্ভুত প্রশ্নে। আমি অবাক হয়ে শুধু তোমার স্পর্ধা দেখছি। শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমার বাড়িতে এসব পুষ্টি নষ্টি একদম চলবে না। গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসবো। নওমি চোখ বড় বড় করে চায়। কি বলছে কি এসব? ছেলেটা মাথা ঠাটা পাগল হয়ে গেল না তো? ব্রো, কেন এসেছিস এত রাতে? সেটা আপনার বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। কেন? নমি জবাব দেয় না। ওয়েট এ মিনিট, কোনোভাবে ব্রো তোমার কাছে আসেনি তো? আস্তাগফিরুল্লাহ, আপনার দুলাভাই আমার কাছে আসবে কেন? হোয়াট?
দুলাভাই মানে? নমি বেফাঁস কথা বলে নিজেও থতমত খায়। কি করবে এবারে সে? নমিকে চুপ করে থাকতে দেখে নিবিড়ের মেজাজ গরম হয়। চট করে সে নমির হাত দুটো চেপে ধরে। নমি চোখ বড় বড় করে যায়। দিব ফেলে ছাদ থেকে, নাকি সত্যি বলবে কোনটা? নমি শুষ্ক ঢোক গিলে কথা ঘোরানোর চেষ্টায়। দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমার প্রেমিক থাকুক আর না থাকুক তাতে আপনার কি? আপনাকে আমি কিছু বলতে বাধ্য নই। আর শুনুন, একদম না নিজের বাড়ি করবেন না, এটা আঙ্কেলের বাড়ি। মধ্যরাত। আরাধ্য নিজ অফিস রুমে বসে, দুহাত তার টেবিলে ভর দিয়ে রাখা, তাতে মাথা ঠেকানো। টেবিলে জ্বলছে এক টুকরো ফিনফিনে আলো। বাড়ি যাওয়ার তাগিদ নেই তার মাঝে। কিসের তাগিদ থাকবে তার? বিশাল বাড়িটায় কি আছে তার? কিচ্ছু নেই, কিচ্ছু না। কেউ অপেক্ষা করে নেই সেথায় তার জন্য। কেউ না। একা সে, একা, সম্পূর্ণ একা। না ছেলে, না মেয়ে, আর না স্ত্রী। তবে কেন বেঁচে আছে সে? কি কারণে? এত ধন দৌলত দিয়ে কি হবে? যদি জীবনে সুখটুকু না থাকে, সুখটুকু কোথায় পাবে সে? খোদার কাছে চাইলে কি দেবে সে? অবশ্যই দিতে হবে, দিতে বাধ্য হবে। সে করবে বাধ্য। দেখা যাক উপরওয়ালা তার উপর কতকাল মুখ ফিরিয়ে থাকতে পারে। উঠে দাঁড়ায় আরাধ্য। এতক্ষণ জ্বলতে থাকা টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দেয় সে। অন্ধকারে আচ্ছন্ন হয় পুরো রুম। হ্যাঁ, এখন ভালো লাগছে। এই অন্ধকারই তার জন্য ঠিক আছে। ধীর পায়ে জানালার ধারে গিয়ে দাঁড়ায় সে। পর্দা সরিয়ে ঠাই গ্লাসটা খুলে দেয় হাট করে। নিস্তব্ধ রাতের ফিনফিনে হাওয়া গায়ে মাখে সে। নিজেকে জড়িয়ে নেয় ঠান্ডা শীতলতার আঁচড়ে। আরাধ্যর অ্যাসিস্ট্যান্ট মনসুর রুমে প্রবেশ করে নিঃশব্দে। অন্ধকার রুম দেখে একটু অবাক হয় না সে। এটা তার স্যারের প্রায় দিনের রুটিন। মনসুরের কপাল বেয়ে ঘাম ঝরে, কারণ তার স্যারের রুম অন্ধকারে মোড়া থাকে তখনই যখন তিনি অত্যন্ত গম্ভীর থাকেন, রাগী থাকে মেজাজ। সেই মুহূর্তে কোনো কথা তোলা যায় না তার কানে। কিন্তু মনসুরের এই মুহূর্তে তথ্যটা দিতেই হবে। মনসুর ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে স্যারের পিছে গিয়ে দাঁড়ায়। মনসুরের ধারণাকে ভুল প্রমাণিত করে আরাধ্য কথা বলে উঠল। কোনো আপডেট মনসুর? মনসুর থতমত খেয়ে যায়। জি স্যার। কি আশ্চর্য, তার স্যারের হুট করে আচরণ পরিবর্তন হলো কি করে? বলো। আরাধ্যর গম্ভীর স্বর। ছোট সাহেবকে কদিন যাবৎ একটি মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে স্যার। মেয়েটা ইদানিং স্যারের ফ্ল্যাটেও যাচ্ছে স্যার। এটা তো মোটেও ভালো লক্ষণ নয়। কোনোভাবে ছোট সাহেব বাজে মেয়ের নেশায়। বাকিটা বলতে সুযোগ দেয় না আরাধ্য। হাতের ইশারায় থামিয়ে দেয় মনসুরকে। আই গেস মেয়েটার ব্যাপারে তুমি কোনো খোঁজ নাওনি। মনসুর ধরা পড়ে যায়। আসলেই সে কোনো খোঁজ নেয়নি মেয়েটার ব্যাপারে। সে চেয়েছিল নীলাদ্রকে তার বাবার কাছে খারাপ বানাতে, কিন্তু বোধ হচ্ছে না সফল হবে। সঠিক তথ্য আমায় দেবে, নয়তো আমি অন্য কাউকে রেখে দিব। তোমায় ছুটি দিব চিরজীবনের জন্য। মিষ্টি মেয়েটাকে আমি আমার ছেলের ভার্সিটিতে দেখেছি, গাড়িতে বসে আমার ছেলের ক্লাবেও যেতে দেখেছি। ছেলে মেয়ে আমার কাছে নেই তো কি ওদের সকল নারী নক্ষত্র আমি জানি। আমার ছেলে কখনো বাজে কাজ করবে না, অন্তত মেয়েদের সঙ্গে তো নয়নি। ছেলের মতি গতি বুঝে আমায় জানাবে। মনসুর চোখ বড় বড় করে মাথা নাড়ে। কি মুশকিল, খারাপ বানাতে চাওয়া মেয়েটাকে স্যারের মিষ্টি মনে হতে হলো কেন? এরপর যদি মেয়েটাকে স্যার ছেলের বউ করার ধান্দায় নামে তবে তো আরও মুশকিল। পরদিন সময়টা সন্ধ্যা নাগাদ। নিস্তব্ধ রেস্টুরেন্টে বসে তাসফি। নিস্তব্ধ নেই সে হসপিটালে ডিউটিতে। পুরনো কিছু স্মৃতি আঁকড়ে ধরে তাসফিকে। নিস্তব্ধর সঙ্গে তার বন্ধুদের আলাপ, আরাধ্যর সঙ্গে তার শত্রুর বিয়ে। আজ তারই এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে তাসফি। কিছু হিসাবের গরমিলের মাসুল দিতে এসেছে সে। আরাধ্য হন্তদন্ত হয়ে তাসফির সামনের চেয়ারটায় বসে পড়ে। এই তাসফি, দেরি করে ফেললাম নাকি রে? কিছু মনে করিস না দোস্ত, অফিসে এত কাজ। তাসফি অবাক চোখে আরাধ্যর পানে চেয়ে। তাসফি ফিরে গেল সেই 30-35 বছর আগে। ঠিক সেই আগের ন্যায় আছে আরাধ্যটা, একটুও পরিবর্তন হয়নি। সেই একই কথার টোন, একই চেহারার ভাবভঙ্গি। তবে কি সে নিজেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে? নয়তো ছেলেটা তার সঙ্গে কি সহজ ভঙ্গিতে কথা বলে ফেললো, কিন্তু সে কেন পারছে না সহজ হতে? আমাকে কি মাফ করা যায় না আরাধ্য? ভুলের মাসুল নিবি না আমার থেকে? আরাধ্যর উত্তর দেবার পূর্বে পেছন থেকে তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে।
সত্যি মাসুল দিতে চান শাশুড়ি মা, তবে আপনাদের মেয়েকে আমায় দিয়ে দিন, বুঝলেন? টিট ফর ট্যাট। উক্ত কণ্ঠে তাসবি আর আরাধ্য চমকে পেছনে যায়। কি আশ্চর্য, ছেলেটা কিসব উল্টোপাল্টা বলছে। ডাক্তারি ছেড়ে ব্যবসা করা সফল বিজনেসম্যান মিস্টার আরাধ্য আপনার বান্ধবীর সঙ্গে কথা বলা শেষ হলে আমায় কি একটু সুযোগ দেবেন? আরাধ্য হতভম্ব দৃষ্টিতে ছেলের পানে চেয়ে। আমাদের একটু পার্সোনালি কথা বলার সুযোগ দিবেন কি? আপনি পরে দেখা করে নেবেন। আবার আপনার মতো এত এত টাইম নেই, বুঝলেন তো? আমি বিশাল ব্যস্ত মানুষ, ফ্ল্যাটে গিয়ে ঘুম দিতে হবে। আরাধ্য ছেলের সঙ্গে তর্কে জড়াতে চাইল না। অগত্যা উঠে বাইরে বেরিয়ে গেল। এতক্ষণ বসে থাকা বাবার চেয়ারখানায় ঠাস করে বসে পড়ল নীলাদ্র। তার ভাবভঙ্গি নির্বিকার। তাসফি শক্ত কণ্ঠে বলল, কি চাও? চাই তো অনেক কিছুই, এখন আপনারা দিতে পারবেন কি না সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। বলো কি চাও? দেখুন শাশুড়ি আম্মা, দুঃখ সেকেন্ড শাশুড়ি মা, আমি সুধা আপনার কথা বলতে ভীষণ পছন্দ করি। তাসফি তীক্ষ্ণ দৃষ্টিতে নীলাদ্রকে পরখ করতে ব্যস্ত। তার বিশ্বাস তার মাঝে সাময়িক সময়ের জন্য তৈরি হওয়া কিছু কনফিউশন ক্লিয়ার ছেলেটা নিজে থেকেই করবে। তো আমার সেকেন্ড শাশুড়ি মা, শুনুন, আমি ভেবেছি জীবনে এমন কাউকে বিবাহ করিব যার কিনা চারটে মা বাবা থাকবে। লিগ্যাল না হোক, পাতানো হলেও চলবে। জামাই আদরেই সারা জীবনটা কেটে যাবে, বুঝলেন তো? মাসের 4 সপ্তাহ 4 শ্বশুর বাড়িতে কাটাবো, ব্যাস মাস শেষ, বিয়ের খরচা হজম। ভেবেছি ছেলে পেলেও পয়দা করবো শ্বশুর বাড়িতে থেকেই। 4 শ্বশুর বাড়িতে 8টি সন্তান, বুঝলেন তো? হিসাব বরাবর। হিসাব মোতাবেক কয়েকজন রমণীকে খুঁজেও পেয়েছি, তবে দেখতে পাচ্ছি সমান তালে একজন সিট বুকিং হচ্ছে ক্রমাগত। আমার কি দোষ? শেষ পর্যন্ত একজনকে পেয়েও গেলাম, বুঝলেন তো? কি বলতে চাইছো তুমি? সমীকরণ খুব সোজা সেকেন্ড চাচুমা। আপনি আমার বাপের শোষণীয় অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন, রাইট? তাসফি মাথা নাড়ল। হ্যাঁ আরাধ্য। দাঁড়ান 2 মিনিট দাঁড়ান, আমার কথা শেষ হয়নি, পুরোটা শেষ করতে তো দিন শাশুমা। তাসফি এবার সত্যিই বিরক্ত হচ্ছে ছেলেটার ওপর। আপনি কেন দুঃখ প্রকাশ করছেন? আমার মা এবং বাবার ডিভোর্সের জন্য? হ্যাঁ। তাদের ডিভোর্সের উৎস কি তাদের বিয়ে? হ্যাঁ। বিয়েটা কারা দিয়েছিল মাতব্বরি করে? আপনারা, রাইট? হ্যাঁ। কেন দিয়েছিলেন? আমার বাপ মাপ চায়নি আপনাদের কাছে? চেয়েছিল কি না? মন থেকে অনুতপ্ত হয়েছিল কি না? চেয়েছিল। তবু কেন করলেন এমনটা? ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না নীলাদ্র, আমরা বুঝতে পারিনি। তাছাড়া তোমার বাবা মানসাকে ভালোবাসতো, আমি ছিলাম না সেখানে, নিস্তব্ধ আর সুজন ভাইয়ার দ্বারা। সো কল্ড ভালোবাসা। আমার বাবা বাসত, ওই মহিলা তো নয়। ওই মহিলা তো আপনার হাজবেন্ডকে জান প্রাণ দিয়ে ভালোবাসত। ব্যাপারটা হাস্যকর নয় বটে? নীলাদ্র তুমি। এখন আমি যদি বলি শাশুমা, আপনি নিজের বরের ওপর থেকে শকুনের নজর সরাতে আমার বাবাকে খুব চতুরতার সঙ্গে লিগেল ওয়েতে পাইছেন, তবে কি বলবেন? নীলাদ্র তুমি কিন্তু লিমিট ক্রস করছো। মোটো না সেকেন্ড শাশুড়ি মা, আপনার গিলটি ফিলটুকু আমি শুধুমাত্র কমাতে এসেছি। আসুন একটা ডিল করি। কিসের ডিল? হুম, আপনার হাজবেন্ড আপনার প্রেমে ম্যাড, আমি নয়, আমার বাপও নয়। তাসবি হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইল অসভ্য অভদ্র ছেলেটার পানে। নীলাদ্র ফিস করে কিছু বলল। তবে ডিল ডান শাশুমা। তাসবি হাসল। ডান। দয়া করে ওই মহিলাকে আমার বাবার জীবনে ফেরাতে যাবেন না, চাইলেও পারবেন না। আমি থাকতে মাইন্ডেড। তাসফি হাসলেও বাবাকে ছেড়ে চলে যাওয়া ছেলেটা বাবার জন্য চিন্তা করছে। ব্যাপারটা হাস্যকর নয় কি? যান আপনার সকল বন্ধু বাইরে বোধহয় আপনার জন্য অপেক্ষা করছে। যান, দেখা করে আসুন। 30 বছরের না বলা কথাগুলো উগড়ে দিন। তাছাড়া আপনার জন্য একটা সারপ্রাইজও আছে বাইরে। নীলাদ্র রহস্যময় হেসে বেরিয়ে গেল, যেমন করে ঠিক ঝড়ের গতিতে এসেছিল হঠাৎ। তাসফি বাহিরে বের হয়ে সত্যি সারপ্রাইজড হলো, ভীষণ সারপ্রাইজড হলো।
তার সামনে দাঁড়িয়ে থাকা রোগাশোকা দেহের মেয়েটাকে দেখে তাসফির চোখ ছলছল করে উঠল। দৌড়ে গিয়ে তাকে আষ্টে জড়িয়ে ধরল তাসফি। স্বর্ণিধি হাসল, চোখের কোটর হতে গড়িয়ে পড়ল তার এক ফোঁটা নোনা জল। তাসফি হেসে দিল। অদূরে বাইকে হালান দিয়ে নীলাদ্র সিগারেট ফুঁকছে। তার পাশে দাঁড়িয়ে সাফওয়ান। মাকে নিয়ে আসতে হয়েছে তার, কারণ তার মা পুরোপুরি সুস্থ নয়। মাসের প্রায় দিনই সে অসুস্থ থাকে। নীলাদ্রর হাতে জ্বলন্ত সিগারেট, বিষাক্ত ধোঁয়া ছেড়ে দিচ্ছে সে নির্মল আকাশে। অর্ধেক সিগারেট সে এগিয়ে দিল সাফওয়ানের দিকে। মায়ের সামনে সিগারেট খাওয়া অসম্ভব দোস্ত। মা বাসায় ফিরে ঝাড়ু পেটা করবে নিয়ে কাজ। দুরু বেটা। সাফওয়ান একবার করুণ চোখে মায়ের পানে চায় তো একবার অসহায় অবলা সিগারেটের পানে। স্বর্ণিধি কালক্ষণে এদিকে চাইতেই নীলাদ্র চট করে নিজের হাতের আধপোড়া সিগারেটটুকু সাফওয়ানের মুখে পুড়ে দিল। সাফওয়ান চোখ বড় বড় করে অসহায় নেত্রে চেয়ে মায়ের পানে। ঝড়ের গতিতে সিগারেটটুকু মাটিতে ফেলে পিষে ফেলার পায়তারা। নীলাদ্র ফিসফিস করে বলল, আমার অবলা সিগারেট টুককে না বলার সাহস পাস কই থেকে তুই? তাই শাস্তি। নীলাদ্র সাই সাই করে বাইক ছুটিয়ে পগার পার। সাফওয়ান বিড়বিড় করে, এমন বন্ধু আর কারো না হোক খোদা। এর থেকে শত্রু বোধহয় তার পরিপক্ষের মনের কষ্টটুকু বুঝতে সক্ষম হতো। রাত পেরিয়ে দিন গড়ায়। অদিতি ভার্সিটিতে যায়। তার প্রণয় পুরুষ জাওয়াদের মুখশ্রী তার চোখের সামনে ঘোরে। পুনরায় ব্যথায় ব্যথিত হয় তার হৃদয়স্থল। নিস্তব্ধ করিডোরে অদিতি নিষ্প্রাণ চোখে চেয়ে সামনে হাঁটে। বাড়ি ফেরার উদ্দেশ্যে তার মনের মাঝে আচ্ছা তার কি ভার্সিটি পরিবর্তন করা উচিত? ধীরে ফিরে যাচ্ছেন বুঝি অতিথি পাখি? পুরুষালী পরিচিত গমগমে কণ্ঠে অদিতি থমকে দাঁড়ায়। পাজরা থমকে দাঁড়াতে বাধ্য করে তাকে। তার যে বড্ড অবাধ্য। অদিতির কথা শুনতেই নারাজ। অদিতি ঘুরে দাঁড়ায় না। জাওয়াত নিজ উদ্যোগে সামনে গিয়ে দাঁড়ায়। অদিতি মাথা তুলে জাওয়াদের চোখে চোখ রাখে। নিজ বিয়ের কার্ড বিলি করতে এসেছেন বুঝি প্রফেসর? জাওয়াত হাসল। তার হাসির ধরন রহস্যময়, কিন্তু এত রহস্যের খোলসা যে অতিথি করতে চায় না, তার মন সায় দেয় না। তোমায় কে বললো আমার বিয়ে? আমি বলেছি? অদিতি মাথা নাড়ায়। তবে আপনি না বলেও জেনে গিয়েছি সকলের থেকে। আলাদা করে আপনার নিজে থেকে বলার আর কোনো প্রয়োজন নেই যে। তাই নাকি? অফকোর্স। এত কনফিডেন্স আপনার মিথ্যার উপর অতিথি পাখি? এটা ঠিক নয়। জাওয়াদের হেয়ালি কথায় অদিতির দুঃখ বেড়ে দ্বিগুণ হয়। মানুষটা যদি একবার বলে, এসব বিয়ে টিয়ে সব গুজব আমার অতিথি পাখি, আপনি যে আমার সম্বল। কই তা তো বলছে না। অদিতি জাওয়াতকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। রিস্কা নেয়, সোজা পৌঁছায় বাড়িতে। জাওয়াত নির্নিমেষ চেয়ে রয় অদিতির গমন পথে। সময়টা দুপুর নাগাদ। তৃপ্তি গোসল সেরে ড্রয়িং রুমের সোফায় বসে। ইদানিং মাথা ব্যথার ব্যামো হয়েছে তার। অদিতি চুপচাপ বাসায় ঢোকে। ব্যাগটা টেবিলে রেখে খাতা কলম হাতে নেয়। খসখস শব্দ তুলে কিছু লিখে তাতে। অতপর চট করে পৃষ্ঠাটি ছিঁড়ে সোফায় বসে থাকা মায়ের হাতে দিয়ে ঝট করে ওয়াশরুমে ঢোকে। শাওয়ার নেয় সে অনেকটা সময় নিয়ে। ভালো লাগছে এখন, মনটা হালকা লাগছে। এতক্ষণে তার কাগজে লেখা বাক্যটুকু তার মা নিশ্চয়ই পড়ে শেষ করে ফেলেছে। আচ্ছা, তার সিদ্ধান্তে মা কি খুব বেশি বিস্মিত হবেন, নাকি একটুখানি? কোনটা? তৃপ্তি অবাক বিস্ময় কাগজের টুকরোটুকু হাতে নেয়, চোখ বোলায়। তোমার অতিথি পাখি বিবাহ করিতে চায় মা জননী। ভীষণ হ্যান্ডসাম একখান ছেলেকে বিবাহ করিতে চায়। তুমি কি তার জন্য পাত্র খুঁজিবে দয়া করিয়া? মেয়ের গুরুচণ্ডালীর সমস্যা জড়িত কাগজের টুকরোয় লেখাগুলো হজম করতে কষ্ট হয় তৃপ্তির। কয়েক মিনিট সময় নেয় নিজেকে ধাতস্থ করতে। ভার্সিটিতে আজ নওমি নিবিড়কে ইগনোর করে সমান তালে, একদম ইচ্ছে করে। মগজবিহীন পুরুষ মানুষের সঙ্গে সে কথা বাড়াতে চায় না মোটেও, একদমই না। নিবিড় এগিয়ে এসে কথা বলতে চাইলেও নওমি ইগনোর করে উল্টো পথে হাঁটা ধরে। মধ্য দুপুরের পর মুহূর্ত। নিস্তব্ধতা। ড্রয়িং রুমের সোফায় বসে বসে নখ কাটছিল। তাসফি বাহির থেকে এসে গায়ের সাদা অ্যাপ্রন পাশে রেখে বসে মেয়ের সামনের বরাবর সোফায়। রুম্পা, আমায় এক গ্লাস পানি দিস তো। নিস্তব্ধতা আর চোখে একবার মায়ের পানে চেয়ে নিজের কাজে মনোযোগী হয়। রুম্পা তাসফির দিকে পানি এগিয়ে দেয়।
তাসফি নিঃশব্দে পানিটুকু শেষ করে গ্লাসটার সামনে টি টেবিলে রাখলো। তোমাদের ভার্সিটিতে থাকা কোনো ভালো মেয়ের সন্ধান দিতে পারবে নিরু? আশা